আজ একদিনে সর্বাধিক ৮১ জনের লালারসের নমুনা নেওয়া হলো শান্তিপুর হাসপাতাল থেকে। এদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্র থেকে আসা শ্রমিক বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। এরা সবাই ফুলিয়ার কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। এদিকে প্রচুর সংখ্যক মানুষকে একদিনে শান্তিপুর হাসপাতাল চত্বরে এনে লালারসের নমুনা নেওয়ায় অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, শান্তিপুর হাসপাতালটি শহরের জনবহুল এলাকাতেই অবস্থিত। এমনকি যেখানে এই পরীক্ষা নেওয়া হচ্ছে তার কাছাকাছি বেশ কিছু দোকান ও পেছনেই হাসপাতাল কর্মীদের বাসস্থানও রয়েছে। এদিকে আজ হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত একটি অঞ্চলে এক ব্যক্তির লালারসের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। গত 14ই মে ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয় বলে ওই সূত্রে প্রকাশ। অসমর্থিত সূত্রে আরও জানা গিয়েছে ওই ব্যক্তি কিছুদিন আগে এক নিকট আত্মীয়ের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। যদিও আজ দুপুরে কৃষ্ণনগরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে করোনা সংক্রান্ত বুলেটিন দিয়েছেন তাতে শান্তিপুরে দ্বিতীয় ব্যক্তির করোনা পজিটিভের কথা উল্লেখ নেই। মহারাষ্ট্র থেকে ফেরা শ্রমিকদের জন্য এবার পৃথক কোয়ারেন্টাইন সেন্টার করা হলো ফুলিয়ায়। গতকাল ওই সিদ্ধান্ত নেওয়া হয় শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এবং এই অঞ্চলের অনেক মানুষ মহারাষ্ট্রে কাজ করতেন যারা এখন তাদের বাড়ি ফিরছেন, সেই কারণে তাদের মধ্যে থেকে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে আপাতত ফুলিয়া বালিকা বিদ্যালয়কে মহারাষ্ট্র থেকে আসা শ্রমিকদের জন্য এই কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও ফুলিয়া এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, কৃষক মান্ডিতেও কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে এই তিনটি জায়গা মিলিয়ে বর্তমানে ফুলিয়ায় মোট 164 জন কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ শান্তিপুর হাসপাতালে কয়েকজন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস রোগী এবং ইনফেক্টেড রোগীর হাতে পুষ্টিকর বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাস রোগীদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেন। হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পবিত্র কুমার বসাক জানান, আমাদের রানিং টিবি পেশেন্ট 50 থেকে 60টা সবসময় ট্রিটমেন্ট পাই, কিন্তু এখন যে ব্যবস্থাটা করা হয়েছে শুধুমাত্র মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যে সমস্ত টিবি পেশেন্ট তাদেরকেই আজকে দেওয়া হলো। আর তার সঙ্গে হচ্ছে ইনফেক্টেড পেশেন্ট, মানে যাদের টিবি এবং এইচআইভি দুটো রোগী আছে, এদের দীর্ঘ ট্রিটমেন্ট হয় এবং এদের এই নিউট্রিশন সাপোর্ট হিসাবে এই বর্তমান পরিস্থিতিতে কোভিড-19-এর পরিস্থিতিতে তাদেরকে দেওয়া হলো কিছু নিউট্রিশন সাপোর্ট। এর মধ্যে এই 10 কেজি চাল আছে, 1 কেজি মুসুরির ডাল, 1 লিটার সর্ষের তেল, 300 গ্রাম সয়াবিন নাট, তার সঙ্গে আছে 6 কেজি আটা, একটা সাবান হ্যান্ড ওয়াশ, আর সঙ্গে আছে 100 গ্রাম কিশমিশ এবং 200 গ্রাম কাঁচা বাদাম। এইগুলোই দেওয়া হলো। করোনা যেমন মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে, কর্মচ্যুত করেছে বহু মানুষকে, তেমনই পেশার বিন্যাসও ঘটিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। মাল্টি স্টোর অথবা ঝাঁ চকচকে শোরুম থেকে নেমে এসে এখন অনেক জিনিস বিক্রি করছে পাড়াঘরেও। আবার অনেক মানুষ রয়েছেন যারা জীবনের স্বার্থে জীবিকার পরিবর্তনও করছেন সাগ্রহে। এই যেমন বাদল কৃষ্ণ দাসের কথাই ধরুন। শান্তিপুর বাগানে পাড়ার এই বাসিন্দার আগে পরোটার দোকান ছিল, কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ। বউ ছেলে নাতি নাতনির সংসারে রোজগার তো করতে হবে। ওদিকে ছানার দামও এখন কিছুটা সস্তা, তাই ছানা কিনে এনে নানা রকম মিষ্টি তৈরি করতে লাগলেন। ব্যাস, মিষ্টি ঠিকঠাক হতেই সিদ্ধান্ত নিলেন এবার মিষ্টি বিক্রি করবেন। দামও রাখলেন নাগালের মধ্যেই। সেই টাটকা মিষ্টি বড় বড় ডেকে করে নিয়ে ভ্যান রিক্সায় চাপিয়ে দাদু আর নাতি ছুটলেন পাড়ায় পাড়ায়। ঘরের কাছে এমন ভ্রাম্যমান মিষ্টির দোকান পেয়ে অনেকেই টুকটাক কিনছেন। শুনুন বাদলবাবু কি বলেন। আমার নাম বাদল কৃষ্ণ দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো বাগানি পাড়ায়, ঢাকা। এই যে আপনি মিষ্টির নিয়ে বেরিয়েছেন গাড়িতে করে, আপনার কি মিষ্টির দোকান ছিল আগে? আগে দোকান ছিল না, তবে পরোটার দোকান ছিল, এখন খুলতে পারিনি, এই জন্য বাড়িতে বসে মিষ্টি বানায় পাড়ায় দিচ্ছি। মিষ্টি নিজেই করছেন? নিজেই করছি। বিক্রি কেমন হচ্ছে? তো মোটামুটি হচ্ছে। আপনার পরিবার আর কে আছে? আমার পরিবারে আছে, আমরা 7টা লোক আছি। এইটার উপরে এখন চলছে? এটার উপরে আমি চলছি। আগে পরোটা করতেন? আগে পরোটা করতাম।
স্বাদের সঙ্গে স্বাদের এমন মেলবন্ধন মিষ্টান্ন রসিকদের আকর্ষণ করছে বইকি। শান্তিপুর পুর এলাকার 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে কয়েকদিন ধরে ওয়ার্ডের দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী। প্রায় 850 জন ব্যক্তিকে 4 দিনে এইসব সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ঘোষ। লকডাউন পরিস্থিতিতে আমি আমার ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে দুস্থ মানুষদের সামান্য কিছু এর আগে আমরা চাল, আলু, পেঁয়াজ বিতরণ করেছিলাম, পারিবারিকে তাদের পৌঁছে দিয়েছিলাম। আবারও আমি আমার ওয়ার্ডে যারা এরকম ওয়ার্ডের দুস্থ মানুষ আছে তাদের প্রায় 850 পরিবারকে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা ছোট্ট প্রয়াস নিয়েছি। তাদের হাতে সেইটুকু তুলে দিতে পেরে আমি নিজেকে খুব মনে করছি, কারণ আমি একটা ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সামান্যতম দান তাদের দিতে পারাটা আমার কাছে খুব গর্বের মনে হয়েছে। কারণ এই ছোট্ট দানটুকু তারা নিয়ে তারাও যে খুব সন্তুষ্ট যে কাউন্সিলরের সাধ্য মতন আমাদের যেটুকু পেরেছে সে দিয়েছে। তাদের কিছু ডাল, চিনি, বিস্কুটের একটা প্যাকেট, সোয়াবিনের প্যাকেট, একটা তেলের শিশি, মুড়ি, এরকম কিছু শুকনো খাবার তাদের হাতে আমি আজকে পৌঁছে দিচ্ছি। প্রায় 4 দিন থেকে আমাদের এই প্রোগ্রামটা চলছে। 2 দিন আজকে দেওয়া হলো। প্রতিদিন প্রায় 225 জন করে আমরা তাদের 5টা 6টা পাড়া করে ভাগ করে নিয়ে তাদের কাছে স্লিপ পৌঁছে দিচ্ছি। তাদের আমার বাড়ির সামনে থেকে তাদের দানটা দেওয়া হচ্ছে। আজ প্রবাসীর প্রতিবেদনে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে ভবেশ চক্রবর্তী তুলে ধরেছেন লকডাউন ও পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সেখানকার সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি। নমস্কার। আজকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকাতে কিন্তু টোটাল কোভিড-19 পজিটিভ কেসেস 15 লাখ ছাড়িয়ে গেল, আর 90,000-এরও বেশি কিন্তু মৃত্যু হয়েছে। একদম এই প্যান্ডেমিকের শুরুতে আমেরিকাতে যখন বিভিন্ন মডেলস রান করে একটা প্রেডিক্টিভ অ্যানালিসিস করা হচ্ছিল, হেলথ প্রফেশনালসরা তখন কিন্তু ওয়ার্ন করেছিলেন যে টোটাল যে গুড প্র্যাকটিসেস বা বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আমরা শিখেছি সেগুলো যদি প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলেও হয়তো আমেরিকাতে টোটাল মৃত্যুর সংখ্যা এটা কিন্তু 1 লাখ থেকে 2 লাখের মধ্যে হবে, অ্যান্ড দ্যাট ওয়াজ প্রবাবলি দেয়ার বেস্ট কেস সিনারিও। সেই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আজকে থেকে প্রায় 2 মাস আগের ঘটনা, তখন কিন্তু এই নাম্বারগুলো বিশ্বাস করতে খুবই আমাদের কষ্ট হয়েছিল। আর আজকে কিন্তু আমরা প্রায় তার দোরগোড়ায় পৌঁছে গেছি। এই অবস্থায় গত কয়েক সপ্তাহের যা আনএমপ্লয়মেন্টের অবস্থা, অনেক লোকে চাকরি হারিয়েছেন। আমেরিকাতে কর্মক্ষম যে পপুলেশনটা সেটা বোধহয় আপনার 20 কোটির আশপাশে, তো তার মধ্যে থেকে প্রায় 4 কোটি লোক তো খুব রিসেন্টলি 2 মাসের মধ্যে চাকরি হারিয়েছেন। তো ইকোনমিক স্ট্রেসটাও কিন্তু এই লকডাউনের সময়, প্রথম কথা যেমন বিজনেসগুলো হার্ট হয়েছে, লোকজনের এমপ্লয়মেন্ট হার্ট হয়েছে, তেমনি ওভারঅল ইকোনমির ওপরেও সেটা কিন্তু একটা অসম্ভব রকমের একটা স্ট্রেস তৈরি হচ্ছে। আর সেখান থেকে একটা রেস্কিউ বা সেখান থেকে রিকভারির জন্য একটা রেস্কিউ প্যাকেজ আমেরিকান গভর্নমেন্ট পাস করেছে আমেরিকান কংগ্রেস এর থ্রু। সেটা হচ্ছে $2 ট্রিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ। সেটা কিন্তু মার্চ মাসের শেষ দিকেই এটা পাস করা হয়, এবং পার্ট অফ দ্যাট প্যাকেজ ইজ যে লোকজনের অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট হয়ে যাবে। তো $2 ট্রিলিয়ন যে প্যাকেজটা পাস হয়েছে ভারতীয় মুদ্রায়, সেটা দাঁড়ায় গিয়ে 152 লাখ কোটি টাকা। আর যে সমস্ত লোকেরা রিসেন্টলি চাকরি হারিয়েছেন এবং যাদের গত বছরের ইনকাম একটা সার্টেন থ্রেশহোল্ডের নিচে ছিল, তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট হয়ে যাবে।
তো অবশ্যই এটা একটা খুব বড় ঘোষণা এবং সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে একটু সময় লেগেছে বা লাগছে। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই লকডাউনের পরে যখন এই কান্ট্রিটা আবার রিওপেনিংয়ের কথা ভাববে, তখন যে বিজনেসগুলো রিওপেন হবে সেই বিজনেসকে সাপোর্ট করার জন্য লোকজনের কাছে পয়সা টাকাটা খুব জরুরি, এবং সেই রকম একটা চিন্তাধারা থেকেই কিন্তু এই প্যাকেজটাকে খুব অ্যাগ্রেসিভলি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ঠিক এই সময়ে দাঁড়িয়ে আগামী নভেম্বরে হচ্ছে আমেরিকাতে ইলেকশন, তো রাজনৈতিক চাপানুতরটা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে সেটা খুব আরও জোরালো আকার ধারণ করবে বলে মনে হয়। সে ব্যাপারে আপনাদের ভবিষ্যতে আমি নিশ্চয়ই আপডেট দিয়ে রাখবো। তবে এইটুকু খুব নিঃসন্দেহে বলা যায় যে কোভিড-19-এর ইম্প্যাক্ট সেটাই আমেরিকান ইকোনমিতে এবং যে হেলথ ক্রাইসিস একটা তৈরি করেছে, এই ব্যাপারটাই কিন্তু একটা মেজর রোল প্লে করতে চলেছে। এবং সুতরাং এই কোভিড-19-এর ফল যে সুদূরপ্রসারী সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। আর লাস্টলি আজকে যেটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে এখনকার সবথেকে বহু চর্চিত বিষয়, সেটা হচ্ছে রিওপেনিং। তো আমেরিকাতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 30টা স্টেট কিন্তু রিওপেন করেছে। রিওপেনিংয়ের জন্য আমেরিকান গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ হেলথ প্রফেশনালস যে ক্রাইটেরিয়াগুলো সেট করেছিলেন, তার সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া বলে মনে হয় সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্টেটগুলোকে ডিটারমিন করতে হবে যে গত 14 দিনে তাদের রেট অফ অ্যাডিশন অফ নিউ কোভিড-19 কেসেস বা পজিটিভ কেসেস সেটা যেন একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড থাকে। তো যে 30টা স্টেটে রিওপেনিং হয়েছে বললাম একটু আগে, দেখা যাচ্ছে যে অর্ধেকেরও বেশি, প্রায় 18টা বা 19টা স্টেটে কিন্তু সেই ক্রাইটেরিয়া মিট করেনি। তা সত্ত্বেও এই যে একটা ফেজড বা কন্ট্রোল ওয়েতেও রিওপেনিং যে করা হয়েছে, সেটা থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে একটা ইকোনমিক প্রেশার কিন্তু ফেডারেল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট তাদের উপর কাজ করছে। আশা করি এই ইকোনমিক ফ্রন্ট এবং হেলথ ফ্রন্ট এই দুটোর মধ্যে আমরা একটা বেটার ব্যালেন্স খুঁজে পাবো, যেখানে আমরা লোকজনের হেলথ এবং ওয়েলবিং সেটাকে যেমন আমরা টেক কেয়ার করতে পারবো, তেমনি তাদের ইকোনমিক ওয়েলবিংটাও আমরা হোপফুলি অ্যাড্রেস করতে পারবো। এই আশা রেখে এবং ভবিষ্যতে আশা করছি এখন যা পরিস্থিতি তার থেকে ইমপ্রুভমেন্ট হবে, এই আশা রেখে আমি আজকের মতো রাখছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কেমন আছেন ইষ্টদেব পর্যায়ে আজ আমরা দেখব শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত মদন গোপাল বাড়ি। শান্তিপুর পাবলিক লাইব্রেরির ঠিক সামনের রাস্তায় এই গোস্বামী বাড়ি অবস্থিত। শ্রী অদ্বৈতাচার্যের 6 পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্র থেকে এই শাখার সৃষ্টি। এই বাড়ির বহু সন্তান ভারত বিখ্যাত পণ্ডিতদের অন্যতম ছিলেন। শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যাকর্তা রাধা বিনোদ গোস্বামী, চৈতন্য চরিতামৃতের ভাষ্যকার রাধিকানাথ গোস্বামী প্রমুখ এই বাড়ির সুসন্তান ছিলেন। কথিত আছে শ্রী অদ্বৈতাচার্য বৃন্দাবনে ভ্রমণকালে বিশাখা নির্মিত রাধা মদন গোপালের একটি চিত্রপট প্রাপ্ত হন। সেই চিত্রপট তিনি পরম যত্নে শান্তিপুরে এনে পুজো করতেন। পরবর্তীতে সেই চিত্রপট তাঁর দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্রকে অর্পণ করেন। কৃষ্ণ মিশ্রের পরবর্তীকালে ওই চিত্রপট জীর্ণপ্রায় হয়ে গেলে তার অনুকরণে রাধা মদন গোপালের দারুময় মূর্তি নির্মাণ হয়। অপরূপ নয়ন শোভন এই মূর্তির নামানুসারেই এই বাড়ির নাম মদন গোপাল বাড়ি। এখানে বৈষ্ণব ধর্মের প্রতিটি উৎসবই মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়। শহরের মাঝখানে যাতায়াতের পথে এই যুগল মূর্তি দর্শন করে বহু মানুষ গন্তব্যে যান মনের প্রশান্তি নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় সংকীর্তনেও এখানে অনেক ভক্তই অংশ নিয়ে থাকেন। কিন্তু 2 মাসের লকডাউনে যেন শুনশান সেই মন্দির এলাকা। নিষেধাজ্ঞা জারি হয়েছে এখানে ভক্ত সমাগম থেকে সংকীর্তনের উপর। ফলে টুকটাক 2-1 জন ছাড়া এখানে বর্তমানে ভক্তবৃন্দ আসছেন না বললেই চলে। কিন্তু তাই বলে থমকে নেই ইষ্টদেবের পুজোর বিবিধ আয়োজন। সকাল থেকে সন্ধে পর্যায়ক্রমে নিত্য সেবার প্রতিটি পর্ব এখানে রীতি মেনেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন এই বাড়ির অন্যতম সেবায়েত স্বরূপ গোস্বামী। লকডাউনে আমাদের খুবই একটু অসুবিধা হচ্ছে, কারণ
সারা পৃথিবীর মানুষ তো অসুবিধার মধ্যেই পড়ে আছে। আমাদের সেবা পুজো এখন আমাদের নিজেদের দিয়ে করা উচিত, কিন্তু চিরকালই করা উচিত ছিল, কিন্তু যেটা দৈবের কারণে আমরা পুরোহিত দিয়ে করাই, এখন তাকে আমরা ছুটি দিয়েছি। আর আমাদের ঠাকুর দর্শন করার জন্য আমাদের যে ব্যারিকেড আছে ওখানে সামনে দেখুন বাঁশ দেওয়া রয়েছে, ওই পর্যন্ত আসতে পারবে। তারপর কেউ দূরত্ব বজায় রেখে সামাজিক যে সরকারি যে নিয়ম, সেই নিয়ম মেনেই আমাদের মন্দিরটা খোলা হচ্ছে সম্পূর্ণভাবে। এবং আমাদের যারা এই ঠাকুর মন্দিরে সেবাই, সে আমাদের বাড়ি হোক এবং বাইরে হোক, সকলেই এখন আমাদের একটু সাবধানতায় করা হচ্ছে। সকালবেলা উঠে ওই সাময়িক একটু মন্দিরটা খুলে পুজো আশ্বাদি করছি, দুপুরবেলা মানুষ সাময়িক খুলে ঠাকুরকে সেবা ভোগ দিয়ে আরতি করে সন্ধ্যা আরতি করে আমরা বন্ধ করে দিচ্ছি। সকাল থেকে শয়ন পর্যন্ত মদন গোপালের যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে? আমাদের সকালবেলা উঠে যেভাবে নিত্য যেভাবে হতো আজও সেইভাবে হচ্ছে, কিন্তু কারে প্রকাশ্যভাবে আমরা কিছু করছি না, গোপনভাবেই আমরা করছি। ভোগের যে পদ, ভোগের যে পদ, অন্ন, শাক, অন্ন, ডাল, ভাজা, 5 তরকারি যেভাবে দেওয়া হয় ব্যঞ্জনাদি ভগবানকে উদ্দেশ্য করে দেওয়া হয়। এবং এখন তো অনেক কিছুই সিস্টেমের মধ্যে আমার যেতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি সেই অসুবিধাটা যাতে সামাজিক নিয়ম মেনে আমরা অসুবিধাটাকে যাতে লাগু করতেই চেষ্টা করছি, কিন্তু সামাজিক কারণে তো আমাদের মানতেই হবে সব কিছু।